বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি মঞ্জিল সেনের লেখা ভিটে। শিশু সাহিত্যিক হিসাবে অল্প বয়সে পীযূষের বেশ নাম হয়েছে। বিশেষ করে রোমাঞ্চকর আর ভূতের গল্পেও এখন খুব জনপ্রিয়। সম্পাদকের কাছ থেকে ওই ধরনের গল্পের জন্য প্রায়ই তাড়া আসে। গত বছর শিশু সাহিত্যের সেরা পুরস্কারও জুটেছে ওর ভাগ্যে। বাংলাদেশের রাজধানী ঢাকায় এবার দুই বাংলার শিশু সাহিত্যিক সম্মেলন হচ্ছে। পীযূষও আমন্ত্রিত হয়েছে। ওকে যাবার জন্য বারবার করে বলেছে সংগঠকরা। পীযূষ ঠিক করেছে যাবে। যাবার আরও একটা কারণ আছে। ওদের আদিবাড়ি ঢাকা জেলার বিক্রমপুরের এক গ্রামে। ছোটোবেলায় ও গ্রামে ছিল, দেশভাগের পরেও। যখন ওর 10 বছর বয়স তখন ওর বাবা মা এদেশে চলে আসে। ওর জ্যাঠামশাই আর জ্যাঠাইমা কিন্তু আসেননি। তাদের ছেলে মেয়ে ছিল না। বাবাকে বলেছিলেন ভিটে ছেড়ে কোথাও যাবেন না। ওরা প্রথমে এসে রানাঘাটে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তারপর ওর বাবা একটু একটু করে যখন দাঁড়িয়েছেন, ঠিক তখনই তিনি মারা গেলেন। পীযূষের বয়স তখন 15। ওর এক মামা ছিলেন বারাসাতে, সচ্ছল অবস্থা। ওর হাত ধরে মা সেখানে গিয়ে উঠেছিলেন। মামা মামিমা আদর করেই তাদের ঠাঁই দিয়েছিলেন। বাবা বেঁচে থাকতে জ্যাঠামশাইয়ের সঙ্গে চিঠির আদান প্রদান ছিল। বাবার মৃত্যু সংবাদও তাকে দেওয়া হয়েছিল। তিনি খুব দুঃখ করে চিঠি লিখেছিলেন। তারপর আস্তে আস্তে চিঠি লেখা বন্ধ হয়ে যায়। শৈশবের আর বাংলা স্মৃতি আজও অটুট হয়ে আছে পীযূষের মনে। ওখানে খেলার মাঠ, পুকুর, গাছগাছালি কী না ছিল। ওর বন্ধুরা শওকত, জহর, আব্বাস, রহমান সবাই চোখের জল ফেলেছিল ওরা যখন চলে আসে। যাকে বলে ছায়া শুনিবি শান্তির নীড়, তাই ছিল ওদের গ্রাম। সাম্প্রদায়িকতার বিষ ওখানে ছড়ায়নি, বরং গায়ের মুসলমানরাই হিন্দুদের বুক দিয়ে আগলে রাখত। কিন্তু আশেপাশের গায়ের মানুষরা গোলমাল পাকাবার চেষ্টা করেছিল, তাই ওর বাবা ভরসা করতে পারেননি, দেশ ছেড়ে ছিলেন। বাবা মারা যাবার পর 20টা বছর কেটে গেছে। পীযূষ মামা বাড়িতে থেকেই কলেজের পড়া শেষ করেছিল। ভালো ছাত্র ছিল। তারপর BCS পাশ করে হাকিম হয়েছে। সেই সঙ্গে চলেছে সাহিত্য চর্চা। সাহিত্যে ছোটোবেলা থেকেই ওর ছিল অনুরাগ। এতদিন পরে বাংলাদেশ যাবার সুযোগ পেয়ে ওর আনন্দই হয়েছিল। নিজেদের ভিটে একবার ঘুরে আসবে, জ্যাঠামশাই জ্যাঠাইমার সঙ্গে দেখা করবে। কতদিন তাদের কোনো খবর নেই। কেমন আছেন কে জানে। জ্যাঠাইমাকেও বলতো বড় মা। তিনি ওকে কোলে পিঠে করে বড় করেছিলেন। আর জ্যাঠামশাই তোর ব্যাপারে স্নেহে অন্ধ ছিলেন। জ্যাঠামশাইয়ের বয়স বোধহয় এখন 75 হবে, আর জ্যাঠাইমার 65-র কাছাকাছি। ওর মারই তো বয়স প্রায় 60 হয়েছে। ওর বাংলাদেশ যাবার কথা শুনে মা খুব খুশি হলেন। তিনিও সঙ্গে যেতে চাইলেন, কিন্তু পীযূষ যাবে একটা দলের সঙ্গে। ঢাকায় সম্মেলনের মধ্যে সময় করে ঘুরে আসবে গ্রাম। তাছাড়া ও এখন দায়িত্বপূর্ণ পদে আছে, ছুটিও বেশি নিতে পারেনি। মাত্র কয়েকদিনের ছুটি। মা কিন্তু জ্যাঠামশাই জ্যাঠাইমার জন্য সুটকেস ভরে জিনিসপত্র গুছিয়ে দিলেন। পশ্চিমবাংলা থেকে শিশু সাহিত্যিকের যে দলটা যাচ্ছিল তারা আবার প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত। তাই বেশ আড্ডায় পরিবেশে পথটা কেটে গেল। ঢাকায় ওদের অভ্যর্থনার ত্রুটি কোনো ছিল না। দুই দেশের শিশু সাহিত্যিকরা যেন ঘরোয়া পরিবেশে মিশে গেলেন। খুব ভালো লাগলো পীযূষের। মাতৃভাষা যাদের এক, তাদের মধ্যে একটা আন্তরিকতা আপনা থেকেই গড়ে ওঠে। ভাষা যত সহজে পরস্পরকে কাছে টানে, আর কিছু বোধহয় তা পারে না। সম্মেলনের দ্বিতীয় দিন ছিল গল্প পড়ার আসর। উদ্যোক্তাদের অনুরোধে পীযূষ একটা ভূতের গল্প পড়ল। তবে গা ছমছম করা ভূতের গল্প নয়, বেশ মজার এক ভূতের গল্প। শ্রোতারা সবাই শুনে হাততালি দিল। তৃতীয় দিন ওদের লঞ্চে বুড়িগঙ্গা নদী বেড়াবার ব্যবস্থা হয়েছিল। সারাদিনের প্রোগ্রাম লঞ্চেই মোগলাই খানার ব্যবস্থা। পীযূষ ঠিক করলে এই ফাঁকেও নিজের গ্রাম ঘুরে আসবে। রাতটা জ্যাঠামশাই জ্যাঠাইমার সঙ্গে কাটিয়ে সকালে পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করবে। তারপর বেলা 10টা নাগাদ ওখান থেকে আবার রওনা দেবে। সম্মেলনের চতুর্থ দিন বক্তৃতা, কবিতা পাঠ আর সমাপ্তি উৎসব। তাতেও উপস্থিত না থাকলেও ক্ষতি নেই। পরের দিন পশ্চিমবাংলার অতিথিদের ফেরার পালা, তাদের সঙ্গে ফিরতে পারবেও। সকাল 10টার মধ্যে লুচি আর আলুর দম খেয়েও বেরিয়ে পড়ল। নৌকো করে গ্রাম পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। ছোটোবেলায় এই খাল বিল দিয়ে নৌকো করে যেত, কি মজাই না লাগতো। কত জায়গায় কচুরিপানা ভর্তি, খালের ভিতর দিয়ে যেতে হতো। মাঝিরা বৈঠা দিয়ে কচুরিপানা সরিয়ে সরিয়ে নিয়ে যেত নৌকো।
কী করে যে ওরা পথ চিনে যেত সেটা ওর কাছে ছিল একটা বিস্ময়। নৌকোয় আরও যাত্রী ছিল, কয়েকজনের সঙ্গে আলাপ হলো। কথায় কথাও বলল পশ্চিমবাংলা থেকে শিশু সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসেছে। ফিরে যাবার আগে নিজের গ্রাম ঘুরে যাবার ইচ্ছেটা ছাড়তে পারেনি। যাত্রীদের মধ্যে একজন ছিলেন স্কুল মাস্টার, বাংলা পড়ান। তিনি যাবেন ওদের গ্রাম ছাড়িয়ে আরও দুটো পরের গ্রামে। তিনি ওর পরিচয় শুনে বললেন, আপনার বই পড়ছি, আন্দামানের বিভীষিকা বইটা আমার বাড়িতে আসে। কি সাসপেন্স সৃষ্টি করছেন, চমৎকার বই। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনার পিতৃপুরুষের ভিটায় আপনি এখন পরদেশি। দেশটা ভাগ কইরা কাজ যে কি উপকার হইল খোদাই জানেন। স্বাধীনতার কি মূল্যই না আমাকে এখন দিতে হইতাছে। ভদ্রলোকের নাম ইমানুল হক। দুপুরে তিনি পীযূষকে না খাইয়ে ছাড়লেন না। অনেকটা পথ যেতে হবে, বড় বড় পার্শে মাছের ঝোল দিয়ে ভাত, যেমন টাটকা মাছের স্বাদ তেমন রান্না। সন্ধ্যের মুখে ওকে নদীর গ্রামের ঘাটে নামিয়ে দিল মাঝি। ও একাই নামলো ওখানে। কাল এই নৌকোটাই আবার ফিরে যাবে। মাঝিকেও বলে রাখলো ঘাটেও থাকবে, ওকে যেন তুলে নেয়। ইমানুল হকের কাছে বিদায় নিয়ে ও বলল, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, ঠিক যেন আপনজন। ইমানুল হক মৃদু হেসে বললেন, আল্লাহ আপনার দোয়া করবেন। নৌকো ছেড়ে দিল। সুটকেসটা হাতে নিয়ে পীযূষ হাঁটা দিল। এত বছর পরেও এদিকটা কোনো পরিবর্তন হয়নি। পথ চিনে যেতে ওর এতটুকুও কষ্ট হলো না। এই নদীর ঘাটে ওর বন্ধুরা কত বেড়াতে এসেছে, ছবির মতো সব কিছু ভেসে উঠছে মনের আয়নায়। সন্ধে হয়ে গেছে, তাই ও একটু তাড়াতাড়ি পা চালালো। গ্রামের বাড়িগুলি একটু ছাড়া ছাড়া, তবুও ঠিক চিনে বাড়ির সামনে এসে দাঁড়ালো। সদর দরজা বন্ধ, চারপাশে অন্ধকারে জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, বড় মা, বড় মা, কয়েকবার ডাকাডাকির পর সদর দরজা খুলে গেল। অন্ধকারে আবছা এক পুরুষ মূর্তি। কে? আমি পীযূষ। খোকা। জ্যাঠামশাই। খোকা? পুরুষ কণ্ঠে অপার বিস্ময়। হ্যাঁ জ্যাঠামশাই, ঢাকায় এসেছিলাম, ভাবলাম একবার তোমাদের দেখে যাই। খোকা আইছে, ওগো শুনছো, আমাকে খোকা আইছে। উত্তেজনা আর আনন্দে গলা কাঁপছে। একটা কুপি হাতে দোরগোড়া এসে দাঁড়ালেন লাল পেড়ে শাড়ি, পাকা চুল এক মহিলা, পীযূষের জ্যাঠাইমা। বড় মা। পীযূষ এগিয়ে ওদের প্রণাম করতে যেতেই ওর দুবার পিছিয়ে গেলেন। জ্যাঠাইমা বললেন, থাক থাক, এই ভর সন্ধ্যাবেলার প্রণাম কইরা কাম নাই, অমঙ্গল হইব। তুই যে আমাকে দেখতে আইছো সেই ঢের, আজকাল কেই বা কারে মনে রাখে। জ্যাঠাইমার গলায় অভিমানের সুর। বাবা মারা যাবার পর আমাদের অনেক কষ্ট গেছে বড় মা। পীযূষ বলল, তোমরা সব জানো না। মা না জানলেও বুঝি কি আর নাই। এবার জ্যাঠামশাই বললেন, কিন্তু আমাকে করণের কিছু আছিল না। আমরা বুড়া বুড়ি এখানে বৈশা বৈশা শুধু কপাল চাপড়াইছি। ওরে ভিতরে আসতে কও। জ্যাঠাইমা এবার বললেন, বাইরে খায়রা রেখা কথা কইবা নাকি? আয় রে খোকা, ভিতরে আয়। ওরা দুজন দরজা থেকে সরে দাঁড়ালেন। পীযূষ ঘরে ঢুকলো। টিম টিম কুপির আলোয় ঘরের কিছুই দেখা যায় না। তবু ওর মনে হলো ঘরটা বড় অপরিষ্কার। ওর বড় দুঃখ হলো। এই বয়সে একা একা জ্যাঠামশাই জ্যাঠাইমা মাটি কামড়ে এখানে পড়ে আছেন, দেখাশোনা করবার কেউ নেই। কেমন করে দিন চলে কে জানে। জ্যাঠামশাই পরনের ধুতিটা আর জ্যাঠাইমার শাড়িনটায় মলিনতার ছাপ। তোমাদের জন্য মা অনেক জিনিস পাঠিয়েছেন। ওই সুটকেসটা মাটিতে রেখে খুলতে খুলতে বলল, জ্যাঠামশাই তামাক খেতে ভালোবাসেন, তাই অম্বুরি তামাকও দিয়ে দিয়েছেন। কথাটা বলে মুখ তুলে তাকালোর কেমন যেন একটা হোঁচট খেলো। জ্যাঠামশাইয়ের জ্যাঠাইমা ওর দিকে অমন করে তাকিয়েছেন কেন? দুচোরা চোখ যেন জল জল করছে। বোধহয় মনের কথা বুঝতে পেরেই জ্যাঠাইমা বলে উঠলেন, তারে দেখতাছি রে খোকা, চক্ষু বইরা তরে দেখতাছিস। সেই 10 বছরের পোলাটা আজ কত বড় হইছে। আইলি যদি আরও আগে আইলি না কেন? তরে লইয়া কত আনন্দ করতাম, এখন যে আমাকে কিছুই নাই। তার জন্য ব্যস্ত হতে হবে না বড় মা, পীযূষ বলল। আমার রাত্রে না খেলেও চলবে, পেট ভরাই আছে। আগে আসার সুযোগ হয়নি, এখন তো এটা বিদেশ, ইচ্ছে করলে আসা যায় না। বিদেশ। জ্যাঠামশাই এবার বললেন, এই দেশের লাইগাই তো সূর্য সান্ডা পান দিছিলেন। থাক থাক ওই সব কথা। জ্যাঠামা বাধা দিয়ে বললেন, শোন খোকা, তুই পুকুর ঘাটে গিয়া হাত মুখ ধুইয়ায়, এই কুপিটা লইয়া যা। আর আসনের সময় শওকতের লগে দেখা কইরা আসিস। তোর কথা কতবার কয়, এতদিনেও বলে নাই তরে। আমি রান্না বসায়া দিতাছি, তুই কই মাছ খাইতে ভালোবাসিস, তাই রান্ধুম।
তুমি ব্যস্ত হও না বড় মা, পীযূষ বাধা দিয়ে বলে। তোর বড় মায়ের কি ভিখারিনী ভাবদাসুস খোকা, জ্যাঠাইমা অভিমানের কণ্ঠে বললেন। এতকাল পরে তুই আইসিস, তোর এক মুঠো ভাত আর মাছ খাওয়াইতে পারুম না? না না, আমি সে কথা মনে করে বলিনি বড় মা। পীযূষ তাড়াতাড়ি বলল, ঠিক আছে, আমি পুকুর ঘাটে গিয়ে আসছি। আমার কাছে টর্চ আছে, কুপি লাগবে না। আসার সময় শওকতের সঙ্গেও দেখা করে আসবো, ওকে এমন চমকে দেবো না। জোরে জোরে হেসে উঠল পীযূষ। তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, আমি বেশি দেরি করব না। কাল 10টার আগেই কিন্তু নৌকার ঘাটে যেতে হবে। ও চলে গেল। ভালো করে হাত মুখ ধুয়ে ও চলল শওকতের বাড়ি। ওদের বাড়িটাই সবচেয়ে কাছে, আর শওকত ছিল প্রাণের বন্ধু। বাড়ির সামনে ঘরে একটা পেট্রোম্যাক্স চলছিল, ঘরে উজ্জ্বল আলো। পীযূষ বাইরে থেকে ডাকলো, শওকত। ঘরের ভেতর থেকে একদিন বেরিয়ে এলো, পরনে লুঙ্গি, গায়ে একটা ফতুয়া, একটু কালো মোটাসোটা চেহারা, কোকড়া চুল। শওকত আছে? আপনারা তো চিনতে পারলাম না। পীযূষ কিন্তু চিনেছিল, ওই কোকড়ানো চুল দেখেই চিনেছিল। হাসি মুখে বলল, আমি পীযূষ। পীযূষ? হ্যাঁ রে হ্যাঁ, তো ছেলেবেলার বন্ধু পীযূষ, চিনতে পারছিস না? এইবার শওকত এক লাফে মাটিতে নেমে ওকে প্রায় বগল দাবা করে ঘরের ভেতরে নিয়ে এলো। তারপর চেঁচিয়ে বলল, আব্বা আম্মা দেখা যাও ক্যাডা আইসে। ওর চিৎকারে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। শওকতর পরিচয় দিতে তাদের মুখে ফুটলো হাসি। পীযূষ এগিয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তারপর শুরু হলো প্রশ্নবাণ, কোথায় আছে, কি করছে, মা কেমন আছেন, এখানে কি করতে এসেছে, এইসব একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিল পীযূষ। সবশেষে বলল, ঢাকায় এখন এসেইছি, ভাবলাম এখানে একবার ঘুরে যাব, সবার সঙ্গে দেখা করবে। তা তোর মালপত্তর কই? শওকত বলল, হাত তো খালি দেখতেছি। কেন, বাড়িতে রেখে এসেছি। জ্যাঠাইমাই তো বললেন পুকুরে হাত মুখ ধুয়ে আয়, আর আসার আগে শওকতের সঙ্গে দেখা করে আসবি। শওকতের মুখে কেমন যেন একটা ছায়া পড়ল। ব্যাপারটা হইল কি? গলা খাকারে দিয়ে শওকত বলল, তোর জ্যাঠামশাই জ্যাঠামাইরে 15 বছর আগেই আমরা শ্মশানে দাহ করছি। আপনজন কইতে আর তো কেউ আসিল না। কি বলছিস তুই? পীযূষ যেন আকাশ থেকে পড়ল। এবার বললেন শওকতের মা, তোর আব্বার খবরটা পাইবার পরেই শরীর ভাঙা পড়ছিল। কয়েকটা বৎসর বাইসা ছিলেন, তোর কথা খুব কইতেন। মরণের আগে একবার তরে চক্ষে দেখবার বড় স্বাদ হয়েছিল রে। কিন্তু আমি যে একটু আগে তাদের সঙ্গে কথা বলে এলুম। পীযূষ যেন বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, আমার লগে চল। একটা লণ্ঠন হাতে নিয়ে শওকত বলল। পীযূষ তার পেছন পেছন গেল। বাড়ির সদর দরজা বন্ধ। শওকত ঠেলা মারতেই খুলে গেল, আর লণ্ঠনের আলোয় একরাশ ধুলো মাটি শূন্যে ভাসতে লাগলো। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শওকতের হাতে আলোতে পড়ল মাটিতে পড়ে থাকা সুটকেসটার ওপর। ওটা খোলা অবস্থায় সেইভাবেই পড়ে আছে। শওকত ওকে নিয়ে সব ঘরে গেল। কোথায় জ্যাঠামশাই জ্যাঠাইমা? তাদের চিহ্ন মাত্র নেই। চল, সুটকেসটা বন্ধ করে হাতে তুলে নিয়ে শওকত বলল, আমাকে ঘরে চল। ভিমুড়ের মতো ওর অনুসরণ করলো পীযূষ। কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। ওর আসার খবর পেয়ে পুরনো বন্ধুরা দেখা করতে এলো, কিন্তু পীযূষ কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারল না। একটা অপরিসীম দুঃখ ওর বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠেছে। পরদিন সকালে শওকতের মা বাবার কাছে বিদায় নিয়ে নৌকোয় ঘাটের দিকে হাঁটা দিল। যাবার আগে একবার নিজেদের বাড়ি ঘুরে গেল। রাত্রে বুঝতে পারেনি, দিনের বেলা বাড়িটা দেখো আঁতকে উঠল। একটা পুরো বাড়ি ছাড়া আর কিছুই মনে হলো না। ওখানে এখন ভেঙে পড়েছে, বাসের উপযোগী নয়। তারই দোরগোড়ায় ও কপাল ঠেকিয়ে প্রণাম করলো। এটাই যে ওর পূর্বপুরুষের ভিটে। শওকত ওর সঙ্গে ছিল। নৌকে ওঠার আগে ওর হাত দুটো ধরে শওকত বলল, আমার গপু রাগ করলে যাস না পীযূষ। এতকাল পরে এখন বুঝতেছি এটা ভালো হয় নাই। ভাগাভাগি রক্তারক্তি ইয়ার লেগে কি আমাকে আল্লাহর ভগবান আমাকে সৃষ্টি করছিলেন? সারাটা পথ ওই কথাটাই কানে বাজতে লাগলো পীযূষের, আর ভেসে উঠতে লাগলো জ্যাঠামশাই জ্যাঠাইমার মুখ। ওর কান্না বুক ঠেলে উঠে আসতে চাইছে।